আজকে আমরা ফিলোসফি ক্লাস 11 ক্লাসের সংখ্যাটা হচ্ছে 29। দেখো আমরা অলরেডি ভারতীয় দর্শনের সমসাময়িক ভারতীয় দর্শন আমরা আলোচনা শুরু করে দিয়েছি। আজকে আমাদের সমসাময়িক ভারতীয় দর্শনের দ্বিতীয় ক্লাস। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কর্তব্য কি, তার সাথেই সৎকর্ম এবং অসৎকর্ম বলতে কি বোঝায় বা কি। দেখো আজকের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু তোমাদের জানা বা এই ব্যবহারিক জীবনে এই সমস্ত যে পদগুলোর ব্যবহার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায় আমরা এই সমস্ত পদগুলোর সঙ্গে হয়তো পরিচিত আছি। যেমন প্রথমেই আমি বললাম কর্তব্যটা কি। এই যে কর্তব্য, এই যে শব্দটা আমরা শুনতে পাচ্ছি, এই শব্দটা শোনা মাত্রই কিন্তু আমাদের মধ্যে এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারছি যে কি বলতে চাইছে। কর্তব্য মানে হচ্ছে আমাদের যেটা করা উচিত, আমরা যেটা করছি, অর্থাৎ আমাদের যেটা করা উচিত তা আমাদের হচ্ছে কর্তব্য, সেটাই হচ্ছে আমাদের কাছে কর্তব্য। তো সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ, সমাজে সমাজবদ্ধ জীব, তো বিভিন্ন শ্রেণীর মানুষ সে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকতে পারে, অধ্যাপকের সঙ্গে যুক্ত থাকতে পারে, একজন কৃষি থাকতে পারে যুক্ত, একজন শিক্ষক, একজন সে ছাত্র হতে পারে, ছাত্রী হতে পারে। মানে সমাজের মধ্যে আমাদের সমাজবদ্ধ জীব, আমাদের সমাজে বেঁচে থাকতে গেলে আমাদের যা যা আমরা কর্ম করছি সেটাই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কাছে একটা কর্তব্য, একটা দায়িত্বের মধ্যে আমাদের পড়ে যাচ্ছে। তো দেখো কর্তব্যটাও কিন্তু এখানে তাই, যা আমাদের করা উচিত। অর্থাৎ একজন, যদি আমরা উদাহরণস্বরূপ বলতে যাই, যে একজন ছাত্র বা একজন শিক্ষার্থীর যেটা করা উচিত, কি করা উচিত, তার যে কর্তব্যটা পালন করা দরকার, কি না তাকে যে সে যে একজন ছাত্র বা একজন ছাত্রী, তার কর্তব্যটা কি না সঠিকভাবে তাকে অধ্যয়ন করতে হবে, তাকে সেই পড়াশোনার সঙ্গে তাকে তার যে দায়িত্বটা সেটা তাকে পালন করতে হবে। একজন শিক্ষকের তার যা কর্তব্য, তার যা দায়িত্ব সেটা তাকে পালন করতে হবে। তো আমাদের এটাই সহজ ভাষায় বুঝতে হবে যে আমরা যেটা করছি বা আমরা যেটা করে বা আমাদের যেটা করা উচিত সেটাই হচ্ছে আমাদের কাছে কর্তব্য। তো দেখো এটা আমরা সাধারণ ভাষায় বা সাধারণভাবে কিন্তু এটাকে আমরা বললাম যে যেটা সরলভাবে বলতে পারি যে কর্তব্য হচ্ছে এটাই। কিন্তু পাশ্চাত্য দার্শনিক ইমানুয়েল কান্ট তিনি বলছেন, ইমানুয়েল কান্ট, পাশ্চাত্য দার্শনিক ইমানুয়েল কান্ট, তিনি মত পোষণ করছেন এই কর্তব্য, যেটাকে আমরা ডিউটি বলছি, এই ডিউটি সম্পর্কে তিনি বলতে চাইছেন যে বিবেক, অর্থাৎ বিবেকের শর্তহীন আদেশই হচ্ছে আমাদের কর্তব্য। একটা মানুষের যে বিবেক, সেই বিবেকের শর্তহীন আদেশই হচ্ছে কর্তব্য। কার মতে? কান্ট। কান্ট কি বলছেন? বলছে বিবেকের শর্তহীন, শর্তহীন আদেশ। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো, বিবেকের শর্তহীন আদেশটাই হচ্ছে এখানে কর্তব্য। কর্তব্য, ঠিক আছে? তাহলে কর্তব্যটা কি না, কান্ট বলছেন বিবেকের শর্তহীন আদেশই এখানে হচ্ছে কি কর্তব্য। এটা আমরা একটা কোটের মধ্যে রাখলাম যে যদি প্রশ্ন আসে যে কান্টের মতে কর্তব্যটা কি বা ডিউটিটা কি, তখন তোমরা বলবে যে বিবেকের শর্তহীন আদেশই হলো কর্তব্য। কিন্তু সাধারণ ভাষায় বা সাধারণভাবে যদি বলে
ইন জেনারেল যেটা আমরা কর্তব্য বলতে বুঝি, অর্থাৎ তোমরা সাধারণ ভাষায় বা সহজ ভাষায় তোমরা বলবে যে আমাদের যা করা উচিত সেটাই হচ্ছে আমাদের কাছে কর্তব্য। এখন দেখো আমরা স্বামী বিবেকানন্দের ফিলসফি পড়ছি, তো আমাদের শুরুই করেছি আমরা স্বামী বিবেকানন্দের দর্শন, যেখানে স্বামী বিবেকানন্দ তিনি কি বলছেন এই কর্তব্যের প্রসঙ্গে। তিনি বলছেন যে জগতের যে ব্যক্তি সমাজের যে স্তরে সে অবস্থিত তাকে তার জন্য নির্দিষ্ট কর্তব্য পালন করতে হবে। অর্থাৎ এই জগতের মধ্যে বসবাসকারী যে সমস্ত মনুষ্য শ্রেণীরা আছে তাদেরকে এই জগতের মধ্যে তাদের যে অবস্থান আছে বা তারা যে অবস্থিত আছে তাদের জন্য তারা নির্দিষ্ট তাদের যে কর্তব্য সেটা তাদেরকে কিন্তু পালন করতে হবে। সেটাই তিনি বলতে চেয়েছেন যে জগতের যে ব্যক্তি সমাজের যে স্তরেই থাকুক না কেন, সেই সমাজের মধ্যে একজন সে শিক্ষক হতে পারে, আমি একটু আগে তোমাদের বলছিলাম উদাহরণস্বরূপে, একজন একজন ফার্মার হতে পারে, একজন মুচি হতে পারে, একজন যে কোনো কারিগর হতে পারে, অর্থাৎ যে কোনো ধরনের সে পেশার সঙ্গে যুক্ত থাকতেই পারে। তো তার জন্য যে নির্দিষ্ট তার যে কর্মস্থলে তার যে কর্তব্য সেই কর্তব্য পালন করতে হবে, সেটাই হচ্ছে তার কাছে কর্তব্য। এটা কে বলছেন না স্বামী বিবেকানন্দ, তার মধ্যে হচ্ছে কর্তব্য। তাহলে এই গেল আমাদের কর্তব্যের সম্পর্কে। দেখো একটা মানুষ, আমরা জানি যে একটা মানব প্রকৃতি বা একটা মানব তিনটে গুণের সমন্বয় বা গুণ দিয়ে কিন্তু একটা মানব প্রকৃতি গঠিত হয়েছে। একটা মানুষের তিনটি গুণ, সেই গুণগুলো কি কি দেখো। মানুষ তিনটে গুণের সমন্বয়, কি কি বলছি দেখো না, সতগুণ, রজগুণ আর তম গুণ। দেখো একটা মানুষ গঠিত হয়, একটা মানুষের মধ্যে তিনটে গুণ থাকে, অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে মানব প্রকৃত গঠিত হয় এই তিনটে গুণের দ্বারা। সেই গুণগুলো কি কি? সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। আমরা একটু আলোচনা করি এই তিনটি গুণের সম্পর্কে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই তিনটি গুণের মধ্যে কোনো না কোনো গুণ অধিক পরিমাণে থাকে। সেগুলো কিভাবে আমরা বুঝবো সেটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখো যে সমস্ত অর্থাৎ যে গুণগুলো মানুষের মধ্যে, যে গুণগুলো অর্থাৎ যেগুলোকে দেখে আমরা কিছু লক্ষণ আমরা দেখবো সেই মানুষগুলোর মধ্যে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই ব্যক্তিটার মধ্যে এই গুণটি বিরাজ করে রয়েছে। যেমন দেখো আমরা সমাজের মধ্যে দেখি যে সমাজে যে সমস্ত মানুষজন আছে তাদের মধ্যে কিছু মানুষ বা কিছু শ্রেণীর মানুষ হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান, অর্থাৎ বুদ্ধিমান বা জ্ঞানী পুরুষ আমরা যাদেরকে বলি। তাহলে যে মানুষগুলোর মধ্যে বুদ্ধি, জ্ঞান এই ধরনের লক্ষ্য করব আমরা, অর্থাৎ এই ধরনের যে লক্ষণগুলো, গুণগুলোকে তাদের মধ্যে আমরা দেখব, সেই সমস্ত মানুষদের মধ্যে শতগুণ অধিক পরিমাণে থাকে। তাহলে দেখো আবার বলছি, সমাজের মধ্যে যে মানুষগুলোকে আমরা দেখবো অত্যন্ত বুদ্ধিমান, জ্ঞানী ব্যক্তি, সেই মানুষগুলোর মধ্যে অধিক পরিমাণে কি থাকে? শতগুণ থাকে। তাহলে শতগুণ চেনার উপায় কি? যে মানুষগুলো সমাজের মধ্যে জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, যেগুলোকে আমরা দেখবো সেগুলোর মধ্যে, সেই সমস্ত মানুষের মধ্যে শতগুণ থাকবে অধিক পরিমাণে। আমি আরো সহজ ভাষায় তোমাদের আমি বলার চেষ্টা করছি যে একটা রথের উদাহরণ দিচ্ছি। ধরো একটা রথ, এই রথটা কিন্তু নিজে নিজে কখনোই চলে যায় না। রথটাকে চালানোর জন্য যেমন আমরা গাড়ি চালানোর জন্য একটা ড্রাইভারের প্রয়োজন হয়, তেমনি রথটাকে চালানোর জন্য একটা সারথির প্রয়োজন হয়। তাহলে সেই সারথিটাকে আমরা এখানে বলবো শতগুণ। সারথিটাকে উদাহরণস্বরূপ আমরা ধরে নিলাম যে সারথি হচ্ছে এখানে শতগুণের
অনেক কাজ করছে। তাহলে শতগুণটা হচ্ছে সেই সারথি, যে রথটা কোন দিকে যাবে সেটা সে নির্ণয় করবে, দিকটা সেই কিন্তু নির্ণয় করে দেবে। তাহলে সেই ব্যক্তিটাকে আমরা এখানে বলবো কি শতগুণ। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে বুদ্ধিমান, জ্ঞানী এই ধরনের লক্ষ্য করব যাদের মধ্যে, তারা হচ্ছে শতগুণের অধিকারী। এরপরে আমরা আসছি রজগুণ, দ্বিতীয় গুণটা সম্পর্কে আসছি। রজগুণটা কি? দেখো, যে সমস্ত ব্যক্তিগুলোর মধ্যে আমরা রাজকীয় একটু সৌন্দর্য, পোশাক পরতে, আশাক করতে, এইসব সৌন্দর্য থাকতে নিজেকে পছন্দ করে, বা রাজকীয় ভাবে যারা থাকে, সেই মানুষগুলোর ভেতরে কিন্তু অধিক পরিমাণে কিন্তু রজগুণ কিন্তু বিরাজ করে রয়েছে। এটাকে আমরা বুঝতে পারবো যে সমাজের মধ্যে যে মানুষগুলো একটু শৌখিনী থাকে, একটু রাজকীয় ভাবে থাকতে পছন্দ করে, সেই মানুষগুলোর ভেতরে কিন্তু রজগুণ ওর অনেক পরিমাণে থাকে। অর্থাৎ রাজকীয় মানুষ যেগুলোকে আমরা বলবো, অর্থাৎ কর্মী মানুষ। অর্থাৎ এটা সহজ ভাষায় যদি বলতে চাই, ওই রথের উদাহরণ স্বরূপ, তাহলে বলতে পারবো আমরা যে রথে যেমন একটা রথ নিজে নিজে চলে না, সেই রথটাকে টানে কে না একটা ঘোড়া। তাহলে ঘোড়া কেবল কি করে? রথের গতি, অর্থাৎ রথকে যে গতিশীল করতে পারে, ঘোড়াই কিন্তু একমাত্র রথের গতিশীলতাকে কন্ট্রোল করতে পারে। তো সেই ঘোড়ার উদাহরণটাকে আমরা এখানে রজগুণ হিসাবে ব্যবহার করব, যে ওই যে ঘোড়া, সেই যে রথটাকে নিয়ে যাচ্ছে, তার একটা গতি, সেই গতিটাকে কিন্তু একমাত্র গতিশীলটাকে কিন্তু ধরে রাখে কে? ওই ঘোড়াটা। তাহলে এখানে আমরা ঘোড়াটাকে বলবো কি রজগুণের অধিকারী, বা যার মধ্যে রাজকীয় বা রাজসিক মানুষ, তাদেরকে বলবো আমরা রজগুণের অধিকারী। শেষে আসছি দেখো আমরা তমগুণ। তমগুণটা কি? দেখো, এই গুণটা কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য যারা খুব অলস টাইপের, অর্থাৎ যারা অলস প্রকৃতির মানুষ থাকে। অর্থাৎ আমরা যদি এটাকে সহজ ভাষায় আমরা বলতে পারি বা বলতে চাই, তাহলে আমরা ওই রথেরই উদাহরণ নিচ্ছি, যে রথের গতিকে সর্বদাই কিন্তু বাধা দিতে চেষ্টা করে। অর্থাৎ একটা কাজ, সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হয় না, অনেক সময় বাধা প্রাপ্ত হয়। তুমি রথ যখন যায়, সেই রথের গতিটাকে কিন্তু অনেক সময় কি হয়? বাধা দেয়, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই যে বাধাটাই হচ্ছে এখানে কিন্তু তমগুণ। অর্থাৎ তোমার ভালো দিকটা যখনই করার তোমার মধ্যে প্রবণতা আসবে, তখন তোমাকে কি করবে? তোমার মধ্যে অলসের পরিমাণটা অনেক বেশি পরিমাণে চলে আসবে। সেই অলসকে কাটিয়ে যখন তুমি এগিয়ে যাবে, তখনই কিন্তু তুমি তমগুণ থেকে তুমি কিন্তু রজগুণের অধিকারী হবে। তো যখনই তোমার মধ্যে কোনো বাধা সৃষ্টি হচ্ছে, তখন সে তোমাকে আঁকড়ে ধরে রাখছে কি এই তমগুণ। তাহলে যে ব্যক্তিগুলোর মধ্যে অলসের পরিমাণ অনেক বেশি পরিমাণ দেখবো, সেগুলি হচ্ছে তমগুণের অধিকারী। এগুলো আমাদের কি তিনটে যে গুণ, প্রকৃতির শত রজতম, ওই তিনটি গুণ সম্পর্কে আমি তোমাদের ডিটেলস আলোচনা করে দিলাম। এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আসতেই পারে, রজগুণ কি, শতগুণ কি, তমগুণ কি। এরপরে দেখো আমরা নেক্সট লাস্ট যে প্রশ্ন, সৎকর্ম এবং অসৎকর্ম বলতে কি বোঝায়? খুবই সহজ, আমরা জানি যে যেমন ধরো আমরা এর আগে পড়েছিলাম যে কর্ম দুই প্রকার, একটা সকাম কর্ম, নিষ্কাম কর্ম। কিন্তু মানুষের এই যে কর্তব্য, এই কর্তব্যের মধ্যে দিয়েও আমরা খেয়াল করেছি যে কর্মের যে সোপান, যদি আমরা প্রথম সোপানের সম্পর্কে আলোচনা করি, তাহলে একদিক থেকে যেমন সকাম কর্ম, নিষ্কাম কর্মের সম্পর্কে আমরা আলোচনা করেছি, তেমনি আরেক দিক থেকে কিন্তু এই কর্মকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সৎকর্ম, আর একটা হচ্ছে অসৎ কর্ম। দেখো, একদিক থেকে আমরা যেমন আমরা পেয়েছিলাম এর আগে যে সকাম কর্ম, নিষ্কাম কর্মের সম্পর্কে, আমরা আরেক দিক থেকে কিন্তু এই কর্মের আরেকটা ভাগ পাচ্ছি আমরা, সেটা হচ্ছে সৎকর্ম, আর একটা হচ্ছে কি বললাম আমি, অসৎ কর্ম। দেখো, সৎকর্মটা খুবই সহজ, আমরা জানি যে সৎকর্ম হচ্ছে যে কর্মের করলে যেটা শুভ সংস্কার উৎপন্ন করে, সেটাই হচ্ছে সৎকর্ম। অর্থাৎ আমরা অনেক সময় ভালো কোনো কাজ করি, কি জন্য করি না? কোনো শুভ ফল পাওয়ার জন্য। বা আমরা বলতেই পারি যে যে কর্মটা শুভ সংস্কার উৎপন্ন করে, সেই কর্মটাই হচ্ছে সৎকর্ম। আমরা অনেক সময় সমাজের মধ্যে ভালো কিছু করে থাকি, ফলে সেই কর্মের ভিত্তিতে শুভ সংস্কার উৎপন্ন হয়, সেটাই হচ্ছে সৎকর্ম, যেখানে কিন্তু কখনোই অসতের কোনো কিছু থাকে না, সবটাই ভালো। আর অসৎ কর্মটা কি? দেখো, এটা
সৎ কর্মের সঙ্গে অসৎ কর্মের কিন্তু পার্থক্যটা অনেক বেশি। যেমন অসৎ কর্মের ক্ষেত্রে আমরা বলতে পারবো যেটা অশুভ সংস্কার উৎপন্ন করে। যেমন ধরো আমরা বলতে পারি অন্যের কারো ক্ষতি করাটা একেবারে ঠিক নয়, তার ফলে কিন্তু অসৎ কর্ম করা হলো, অর্থাৎ অশুভ ফল কিন্তু তার প্রাপ্তি অনেক বেশি থাকে। তাই দেখো অসৎ কর্মটা এখানে বলবো আমরা সহজ ভাষায় যে কর্মটা অশুভ সংস্কার উৎপন্ন করে সেটাই হচ্ছে এখানে অসৎ কর্ম। তাহলে দেখো আজকে আমরা যেটা আলোচনা করলাম কর্তব্য কি, তার সাথে আমি তোমাদের কর্মের প্রকারভেদটা আলোচনা করে দিলাম, এক ধরনের যে সৎকর্ম অসৎকর্ম, তার সঙ্গে আমরা আলোচনা করলাম কর্তব্যের যে একটা মানুষ প্রকৃতি বা একটা মানুষ যে অর্থাৎ সত রজতম এই তিনটি গুণের যে প্রকৃতির দ্বারাই কিন্তু অর্থাৎ তিনটি গুণের দ্বারাই মানুষ প্রকৃতি গঠিত হয়, সেই সত রজতম তিনটি গুণ সম্পর্কেও আমি তোমাদের যথাযথ আলোচনা করে দিলাম। তাহলে আজকে এই অবধি, এর পরের দিন আমরা নেক্সট যে বিষয়গুলো থাকবে অর্থাৎ স্বামীজি বিবেকানন্দের প্রায় শেষের দিকে, এরপরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে এই অবধি।